এলিজাবেথান এজকে সাহিত্য এবং সংস্কৃতির এক স্বর্ণ যুগ বলে মনে করা হয়। আর এই যুগেই বিজ্ঞান, শিল্প, সাহিত্য এবং জ্ঞানের নবজাগরণ ঘটে। মানুষের মর্যাদা, সাহিত্য এবং সংস্কৃতির উপর ভীষণভাবে জোর দেওয়া হয়। মধ্যযুগের ধর্মীয় সংকীর্ণতা ভেঙে সাহিত্য যেন এক মানবকেন্দ্রিক রূপ লাভ করে। আর এই যুগে আমরা দেখতে পাবো উইলিয়াম শেক্সপিয়ার, মার্লো এদের মতো বিখ্যাত মানুষদের। তাছাড়াও এই যুগে সাহিত্যে দেশপ্রেমের ছাপ আমরা দেখতে পাবো। চলো আমরা ওয়ান লাইনারের দিকে একটু খেয়াল করি। প্রথম কোশ্চেন, হুইচ রেইন ইজ কল্ড দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার? অ্যান্সার, এলিজাবেথ দ্য ফার্স্ট। নেক্সট, হোয়াই ইজ স্পেন্সার কল্ড পোয়েটস পোয়েট? স্পেন্সারকে কবিদের কবি কেন বলা হয়? অ্যান্সার, বিকজ লেটার পোয়েটস অ্যাডমায়ার্ড অ্যান্ড ইমিটেটেড হিম। পরবর্তী যুগের কবিরা এই স্পেন্সারকে ভীষণভাবে প্রশংসা করে এবং তার কপি করে। নেক্সট, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ স্পেন্সারিয়ান স্ট্যান্জা? স্পেন্সারিয়ান স্ট্যান্জার যে স্ট্রাকচার সেটা কি? এখানে 9 লাইন স্ট্যান্জা পাবো আমরা, এ বি বি সি অ্যান্ড সি। খুবই সুন্দর, দেখো মুখস্থ করতে, এ বি সি অ্যান্ড নেক্সট আবার একটা সি আছে, ঠিক আছে? এরপরে আর এটাকে বলা হয় আলেকজান্ড্রাইন। এরপরে লাস্ট লাইনটাই আমরা আলেকজান্ড্রাইন দেখতে পাবো উইলিয়াম স্পেন্সারের। নেক্সট, হোয়াট ইজ দ্য থিম অফ সিডনিজ অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা? সিডনির যে একটা ওয়ার্ক আছে সেটা হচ্ছে অ্যাস্ট্রোফেল এবং স্টেলা। এখানে আমরা আনরিকুইটেড লাভ দেখতে পাবো। এরপরে, হোয়াট ইজ ডিফেন্স অফ পোয়েসি ইম্পর্টেন্ট? ডিফেন্স অফ পোয়েসি কেন ইম্পর্টেন্ট? অ্যান্সার, ফার্স্ট মেজর লিটারারি ক্রিটিসিজম ইন ইংলিশ। এটা হলো মেজর লিটারারি ক্রিটিসিজম ইংলিশ ল্যাঙ্গুয়েজের। নেক্সট, হু ওয়ার দ্য ইউনিভার্সিটি উইটস? ইউনিভার্সিটি উইটস কাদেরকে বলা হয়? গ্রুপ অফ ইয়ং ড্রামাটিস্ট বিফোর শেক্সপিয়ার। তো উইলিয়াম শেক্সপিয়ারের ড্রামাগুলোর আগে কিন্তু আমরা ইউনিভার্সিটি উইটসদের দেখতে পাবো। তারা গ্রুপ অফ পিপল এবং তাদের যে ড্রামা, সেই ড্রামা খুবই ইম্পর্টেন্ট ছিল আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে, বর্তমানেও পড়া হয়। নেক্সট, হোয়াট ওয়াজ মার্লোস চিফ ড্রামাটিক কোয়ালিটি? ক্রিস্টোফার মার্লোর যে চিফ ড্রামাটিক কোয়ালিটি আছে সেটা অ্যাকচুয়ালি কি? ইজ মাইটি লাইন, পাওয়ারফুল ব্ল্যাঙ্ক ভার্স, ঠিক আছে? তো পাওয়ারফুল ব্ল্যাঙ্ক ভার্সে রচিত তার মাইটি লাইনগুলোই কিন্তু মার্লোর চিফ ড্রামাটিক কোয়ালিটি, ঠিক আছে? রবার্ট ব্রাউনিংয়ের যেমন ড্রামাটিক মনোলগ, ঠিক ক্রিস্টোফার মার্লোর ক্ষেত্রে মাইটি লাইন। নেক্সট, হুইচ প্লে এস্টাবলিশ দ্য রিভেঞ্জ ট্র্যাডিশন? রিভেঞ্জ ট্র্যাজেডি ট্র্যাডিশন এটা কোন প্লে কিন্তু এস্টাবলিশ করে? অ্যান্সার, কিডস দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। ভীষণ ইম্পর্টেন্ট, কিডস দ্য স্প্যানিশ ট্র্যাজেডি কিন্তু রিভেঞ্জ ট্র্যাজেডি ট্র্যাডিশনকে এস্টাবলিশ করে। এরপরে, হুইচ হিস্টোরিক্যাল সোর্স ডিড শেক্সপিয়ার ইউজ ফর হিজ প্লেজ? তো অ্যান্সার হবে হলিনশেডস ক্রনিক্যাল। ভীষণ ইম্পর্টেন্ট একদম, হলিনশেড ক্রনিক্যাল এইটা কিন্তু হিস্টোরিক্যাল সোর্স, ঠিক আছে? উইলিয়াম শেক্সপিয়ার যেটা তার নাটকে ইউজ করে। এরপরে, হোয়াট ইজ দ্য ডিস্টিংগুইশিং কোয়ালিটি অফ এলিজাবেথান ড্রামা? এলিজাবেথান ড্রামার মধ্যে ডিস্টিংগুইশ কোয়ালিটি কি? অ্যান্সার, ইউনিটি অফ action with variety of themes. Unity of action with variety of themes. Next, which Elizabethan prose work encouraged travel and discovery? Answer, Hakluyt's Principal Navigation. তো এটা একটা অথরের নাম হ্যাকলিউটস, আর তার যে প্রিন্সিপাল নেভিগেশন আছে না, সেইটাই হলো এলিজাবেথান প্রোজ ওয়ার্ক। আর এইটাই কিন্তু এনকারেজ করে ট্রাভেল এবং ডিসকভারিতে। তো আমরা দেখেছি না ওই 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা ভারতবর্ষে আসেন, বা ভীষণভাবে ট্রাভেলিং ব্যাপারটা কিন্তু চারিদিকে ছড়িয়ে যায় এই সময়, আর এই বিষয়গুলো কিন্তু এখানে কিন্তু আছে। নেক্সট, হোয়াই ইজ শেক্সপিয়ার্স কনসিডার্ড ইউনিভার্সাল? তো শেক্সপিয়ারকে ইউনিভার্সাল কেন বলা হয়? বিশ্বব্যাপী রাজত্বের মালিক শেক্সপিয়ার কেন? তো অ্যান্সার হচ্ছে, ফর হিজ ওয়ার্কস পোর্ট্রে টাইমলেস হিউম্যান ইমোশন। টাইমলেস হিউম্যান ইমোশন বলতে বোঝানো হচ্ছে যে তার সময় তার প্লেতে, তার যে নাটক ছিল না, সেই নাটকে যে সমস্ত প্রবলেমগুলো দেখানো হয়েছে সেই প্রবলেমগুলো আজও আমরা ফেস করি। প্রত্যেকটা পরিবারে আমরা দেখতে পাবো সেই সমস্ত প্রবলেম যে তার ট্র্যাজেডিতে আছে, সেই প্রবলেমগুলো সবাই ফেস করছে। সেই মার্ডার, হ্যামলেটের সেই রিভেঞ্জ, তারপরে তোমার জেলাসি, এই সমস্ত ফিচার্সগুলো আমরা বর্তমান সময় দেখতে পাবো। সেই জন্য এই টাইমলেস বলা হয়েছে এটাকে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ফর্ম অফ লিটারেচার ফ্লারিশড মোস্ট ইন এলিজাবেথান এজ? এলিজাবেথান এজে কোন ধরনের লিটারেচার বেশি পরিমাণে ফ্লারিশ করে যা আগে করেনি? অ্যান্সার, ড্রামা। এই ড্রামাটা কিন্তু প্রচুর পরিমাণে ফ্লারিশ করে। নেক্সট, হোয়াট টাইপ অফ সনেট ডিড শেক্সপিয়ার্স রাইট? তো কোন ধরনের সনেট শেক্সপিয়ার লিখেছিলেন? তো অ্যান্সার হবে, উইলিয়াম শেক্সপিয়ার তার নিজস্ব সনেট আবিষ্কার করেন। তো অ্যান্সার হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারিয়ান সনেট। তিনি 154টা সনেট লিখেছিলেন ফেয়ার ফ্রেন্ডকে এবং তার বিলাভেডকে কেন্দ্র করে, এবং স্পিরিচুয়াল দুটো সনেটও আছে। এরপরে আছে, হোয়াই ইজ দ্য ফেয়ারি কুইন কনসিডার্ড অ্যান অ্যালিগরি? ফেয়ারি কুইনকে অ্যালিগরি বলা হয় কেন? ইট সেলিব্রেটস মোরাল ভার্চু অ্যান্ড এলিজাবেথ দ্য ফার্স্ট।
এইটার জন্যই ফেয়ারি কুইনকে অ্যালিগরি বলা হয়। ফেয়ারি কুইন কার লেখা জানলে একটু কমেন্ট করবে। এরপরে আমরা এগুলোই ছিল এলিজাবেথান এজের কিছু কোশ্চেন, এবং দিস ইজ নট দ্য লিস্ট, আরও আছে কিন্তু কোশ্চেন, জাস্ট এগুলো স্যাম্পল। নেক্সট জ্যাকোবিয়ান এজ আমরা দেখতে পাবো। জ্যাকোবিয়ান এজ কাকে বলা হয়? 1603 থেকে 1625 খ্রিস্টাব্দ, এই এজে উইলিয়াম শেক্সপিয়ার প্রচুর পরিমাণে ড্রামা কিন্তু রচনা করেন। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য জেনারেল মুড অফ জ্যাকোবিয়ান লিটারেচার? তো জ্যাকোবিয়ান লিটারেচারে জেনারেল মুড কি? অ্যান্সার ডার্ক, সিনিক্যাল অ্যান্ড পেসিমিস্টিক মুড আমরা কিন্তু দেখতে পাবো। এরপরে হুইচ কিংস রেইন ডিফাইন্স দ্য জ্যাকোবিয়ান এজ? তো জ্যাকোবিয়ান এজের নাম জ্যাকোবিয়ান হলো কেন? তো অ্যান্সার হচ্ছে জেমস দ্য ফার্স্ট। জেমস দ্য ফার্স্টের কারণেই কিন্তু জ্যাকোবিয়ান এজের নাম জ্যাকোবিয়ান হলো। ওকে, মনে রাখবে কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে হুইচ ট্রান্সলেশনস অফ দ্য বাইবেল ওয়াজ কমপ্লিটেড ইন 1611? তো 1611 খ্রিস্টাব্দে কোন ট্রান্সলেটেডটা, কোন বাইবেলের কোন ট্রান্সলেশন কমপ্লিট হয়? তো অ্যান্সার হচ্ছে কিং জেমস বাইবেল। কিং জেমস বাইবেলটা ট্রান্সলেট। জেনারেলি আমরা সবাই জানি বাইবেল কিন্তু হিব্রু ভাষায় লেখা হয়েছিল, ঠিক আছে? তো ইংলিশ ভাষায় কিন্তু প্রকাশিত হয়। তো কিং জেমস বাইবেল। নেক্সট, হোয়াই ইজ কিং জেমস বাইবেল সিগনিফিক্যান্ট? কিং জেমসের যে বাইবেল সেটা সিগনিফিক্যান্ট কেন, মানে এত গুরুত্বপূর্ণ কেন? অ্যান্সার, ইটস স্টাইল ইনফ্লুয়েন্সড ইংলিশ প্রোজ ডিপলি। এর যে স্টাইল সেটা ইংলিশ প্রোজকে ডিপলি ফোকাস করেছিল। নেক্সট, হু ইজ দ্য চিফ স্যাটারিক্যাল ড্রামাটিস্ট অফ জ্যাকোবিয়ান এজ? তো জ্যাকোবিয়ান এজের চিফ স্যাটারিক্যাল ড্রামাটিস্টকে? অ্যান্সার, বেন জনসন। বেন জনসন কিন্তু ভীষণভাবে স্যাটারিক্যাল একটা ড্রামাটিস্ট আমরা জ্যাকোবিয়ান এজ থেকে পেয়ে যাব। জে ফর জ্যাকোবিয়ান অ্যান্ড জে ফর জনসন। আর এই এজ থেকে যে প্রিন্টেবল পিডিএফ ফরম্যাটটি পাবে সেটা তুমি বাড়িতে রেখে দিতে পারো A4 সাইজের পেপারে জেরক্স করে। আর দেখে নাও, শুধুমাত্র ওয়ান লাইনার নয়, এই পিডিএফ ফরম্যাটে আছে আরও অন্যান্য ফিচার্স, যেমন কি ফিচার্স এই এজ থেকে, রেনেসাস, এলিজাবেথান, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন এবং কমনওয়েলথ এজ থেকে তুমি পেয়ে যাচ্ছ ওয়ান লাইনারের সঙ্গে থিওরি ক্লাস, ঠিক আছে? প্রত্যেকটা এজের রিপ্রেজেন্টেটিভ ফিগার্স অফ ওয়ার্কস এগুলো দেওয়া আছে, প্রত্যেকটা কবি, সাহিত্যিকদের এবং শর্ট স্টোরি এবং ড্রামাটিস্টদের নাম এবং তাদের কি ফিচার্স, এবং সেইগুলোর পরে তুমি পাচ্ছ ওয়ান লাইনার নোটসগুলো, ঠিক আছে? এগুলো তুমি বাড়িতে কিন্তু পিডিএফ ফরম্যাটে রেখে দিতে পারো এবং যখন ইচ্ছা তখন কিন্তু পড়তে পারো, ঠিক আছে? নেক্সট, হোয়াট আর বেন জনসনস টু মোস্ট ফেমাস কমেডিজ? বেন জনসনের দুটো মোস্ট ফেমাস কমেডির নাম করতে হবে। অ্যান্সার, ভলপন অ্যান্ড দ্য আলকেমিস্ট। ভেরি ইম্পর্টেন্ট এই দুটো, ভলপন এবং আলকেমিস্ট মনে রাখবে। নেক্সট, হোয়াট কাইন্ড অফ প্লেস ডিড জন ওয়েবস্টার্স রাইট? জন ওয়েবস্টার বলে একজন বিখ্যাত নাট্যকার ছিলেন, তার লেখা নাটকগুলোর ধরন কি? অ্যান্সার, ডার্ক রিভেঞ্জ ট্র্যাজেডিস। অর্থাৎ যদি পরীক্ষায় বলে ডার্ক রিভেঞ্জ ট্র্যাজেডিস, যে লেখক লিখতেন রিভেঞ্জ ট্র্যাজেডিস, সেই লেখকটার নাম কি? তো বলবে জন ওয়েবস্টার। জন ওয়েবস্টার কিন্তু ডার্ক রিভেঞ্জ ট্র্যাজেডিস লিখতেন। নেক্সট, হুইচ ইজ ওয়েবস্টার্স মাস্টারপিস? যে নাটকগুলো ওয়েবস্টার লিখেছিলেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাটক আমরা সবাই জানি দ্য ডাচেস অফ মালফি, ঠিক আছে? ডাচেস অফ মালফি। নেক্সট আমরা দেখব হু ওয়াজ দ্য ফার্স্ট গ্রেট এসেইস্ট ইন ইংলিশ? ফার্স্ট গ্রেট এসেইস্ট আমরা কাকে পাবো? তো ফ্রান্সিস বেকন, তিনি অনেক এসেস লিখেছেন, বেশিরভাগ এসে তার অফ দিয়ে শুরু আছে। হু ওয়াজ দ্য ফার্স্ট গ্রেট এসেইস্ট ইন English? Answer, Francis Bacon. Next, what is the central quality of Bacon's prose? Answer, aphoristic style. Aphoristic style. Next, what is metaphysical poetry? Answer, poetry marked by wit and conceit and intellectual playfulness. ঠিক আছে? What is metaphysical poetry? Answer, poetry marked by wit, conceit and intellectual playfulness. এরপরে আমরা দেখতে পাবো হু ইজ দ্য লিডার অফ দ্য মেটাফিজিক্যাল পোয়েটস? মেটাফিজিক্যাল পোয়েটসের লিডারকে? অ্যান্সার, জন ডান। নেক্সট, হুইচ মেটাফিজিক্যাল পোয়েম ইউজেস দ্য কম্পাস কনসিট? নেক্সট অ্যান্সার হচ্ছে ডান্স এ ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিং। নেক্সট, হোয়াট ইজ জর্জ হার্বার্টস মোস্ট ফেমাস কালেকশন? অ্যান্সার, দ্য টেম্পল। দ্য টেম্পল হচ্ছে অ্যান্সার জর্জ হার্বার্টস মোস্ট ফেমাস কালেকশনের নাম। নেক্সট, হু ইজ কনসিডার্ড দ্য ফাইনেস্ট লিরিসিস্ট আফটার ডান? তো জন ডানের পরে সবচেয়ে গুরুত্ব সহকারে কোন লেখককে দেখা হয়, কোন কবিকে দেখা যায়? তো অ্যান্সার, অ্যান্ড্রু মার্ভেল। অ্যান্ড্রু মার্ভেল হচ্ছে এমন একজন কবি যাকে জন ডানের পরে স্থান দেওয়া হয়। আমরা এবার দেখব ক্যারোলিন এজ। ক্যারোলিন এজ 1625 থেকে 1649 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল, এবং এখানে আমরা দেখব হুইচ মনার্কস রেইন ডিফাইন্স দ্য ক্যারোলিন এজ? অ্যান্সার, চার্লস দ্য ফার্স্ট, অর্থাৎ চার্লস ওয়ান। এই ব্যক্তির যে রাজা হওয়া, সেই রাজা হওয়া থেকে আমরা ক্যারোলিন এজ দেখতে পাবো। দেখো, সি ফর ক্যারোলিন অ্যান্ড সি ফর চার্লস। নেক্সট, হু আর কল্ড ক্যাভেলিয়ার পোয়েটস? ক্যাভেলিয়ার পোয়েটস কাদের বলা হয়? অ্যান্সার, পোয়েটস লয়াল টু কিং রাইটিং courtly lyrics. Okay, next, which poetic ideal did Cavalier poets follow? কোন poetic ideal Cavalier poets follow করেছে?
অ্যান্সার কার্পে ডিয়াম থিম। তো কার্পে ডিয়াম থিম হচ্ছে সিজ দ্য ডে, এটাকে বলা হয়। নেক্সট, হু ইজ দ্য বেস্ট নোন ক্যাভেলিয়ার পোয়েট? অ্যান্সার রবার্ট হেরিক। রবার্ট হেরিককে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাভেলিয়ার পোয়েট বলা হয়, ভীষণভাবে মনে রাখবে, পরীক্ষায় ভীষণ উপযোগী। রবার্ট হেরিককে বলা হয় ক্যাভেলিয়ার পোয়েট, সবচেয়ে বেস্ট নোন। নেক্সট, হুইচ ফেমাস লিরিক ডিড হেরিক রাইট? তো এই রবার্ট হেরিক কোন ফেমাস লিরিক লিখেছেন? টু দ্য ভার্জিন, টু মেক মাচ অফ টাইম। নেক্সট, হুইচ ক্যাভেলিয়ার পোয়েটস রোট দ্য আলথিয়া ফ্রম প্রিজন? লাভলেস। Who are Milton's early poems called? Answer minor poems. Which pastoral elegy did Milton write for Edward King? Answer Lycidas. What type of work is compass? A mask. Next, which poet prose work reflects personal religion in this age? Brown's Religio Medici. Next, what was the general style of Cavalier poetry? Answer light, polished and lyrical. Okay, next, which tradition continued alongside Cavalier poet? Answer metaphysical tradition. Next, why is Caroline age so called? Answer Cavalier age because of dominance of Cavalier poets. Next, which literary genre declines in this period? Answer drama. Next, আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কমনওয়েলথ অর পিউরিটান এজ 1649 খ্রিস্টাব্দ থেকে 1660 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখানেও অনেকগুলো কোশ্চেন আছে। আর আমাদের উদ্দেশ্য হলো গোটা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের অত্যন্ত স্বল্প মূল্যে এই নোট কিন্তু প্রোভাইড করা, যাতে করে তারা তাদের ইন্টারভিউ এর প্রস্তুতির ব্যাপারে তাদের যেন সাহায্য হয়। আর হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, টার্মস, টাইপস, পোয়েটিক ডিভিশন এবং গ্রামার সম্পর্কে তারা যেন সম্যক ধারণা পায়। কিভাবে তোমরা ইন্টারভিউয়ারের মুখোমুখি হবে, ডেমনস্ট্রেশন কিভাবে দেবে, এগুলোর টিচিং মেথড সহ বেশ কিছু ওয়ান লাইনার নোটস তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে। তার সঙ্গে থাকছে এক্সট্রা হিস্ট্রি অফ লিটারেচারের হোল নোট। দেখো, একটু দেখে নাও কী কী থাকছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের জন্য। প্রত্যেকটা টপিক থেকে আলাদা আলাদা পিডিএফ। নিউ ক্লাসিক্যাল, এলিজাবেথান এজ, রোম্যান্টিক এজ, ভিক্টোরিয়ান এজ, ইংলিশ মডার্ন এজ, এরকমভাবে তোমরা কালারফুল পিডিএফ পেয়ে যাবে। অনেক কোশ্চেন এখানে কিন্তু অন্তর্গত করা হয়েছে। পেয়ে যাচ্ছ পোস্ট মডার্ন এজ, তারপরে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে 56 পেজের একটা এক্সট্রা বুক পেয়ে যাচ্ছ। আপার প্রাইমারি গাইডস, পেডাগোগি, এইগুলো কিন্তু ইন্টারভিউ প্রশ্ন করা যেতে পারে, ইন্টারভিউ গাইড। তাছাড়া পেয়ে যাবে প্রতিটা এজ থেকে দুটো করে কবি, আচ্ছা 4-5টা করে কবি আছে, নোভেলিস্ট আছে, এসেইস্ট আছে। ভিক্টোরিয়ান এজ থেকে পোয়েট, নোভেলিস্ট, প্লে রাইটস এবং তাদের ওয়ার্কসগুলো আছে। প্রত্যেকটা এজ থেকে, মডার্ন এজ থেকে কবি, নোভেলিস্ট, প্লে রাইটস এবং তাদের ওয়ার্কসগুলো। আর সবচেয়ে বড় ব্যাপার হলো ইন্টারভিউ গাইড, মানে তোমাকে ঢুকে ইন্টারভিউ যে কোশ্চেনগুলো করা হবে সেগুলো থেকে মাত্র 12টা কোশ্চেন এখানে আছে। এইগুলো ম্যান্ডেটরি কোশ্চেন তোমাকে করা হবে। যেমন ধরো টেল অ্যাবাউট ইউর সেলফ, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি এ টিচার, এই ধরনের কোশ্চেন যেগুলো তোমাকে ম্যান্ডেটরিলি ফেস করতেই হবে। এগুলো ইন্টারভিউয়ারকে তুমি মুখস্থ বলে দিতে পারবে। আর থাকছে টিচিং মেথড, ডাইরেক্ট মেথড, কমিউনিকেটিভ মেথড, বিভিন্ন কমিশন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো তুমি পেয়ে যাচ্ছ ইন্টারভিউয়ের A to Z 1 থেকে 100 পর্যন্ত তুমি প্রিন্টেবল ফরম্যাটে বাড়ি থেকে প্রস্তুতি সহ একদম ইন্টারভিউ হল থেকে বেরিয়ে আসা পর্যন্ত কী করতে হবে, কী নিয়ে যেতে হবে, এই সবের ডিটেলস ওয়ান লাইনারের মাধ্যমে। তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে তোমরা এই সমস্ত নোট কিন্তু নিজের কাছে রাখতে পারো জেরক্স করে, এবং এগুলো ভবিষ্যতে অবশ্যই কাজে দেবে। আজকে তোমার কাজে না দেখ, তোমাদের ভাই বোন দাদা যদি কেউ থাকে তাহলে তাদেরও কাজে দেবে। প্রতিটি টপিক থেকে মেন অংশগুলো তুলে এই কোশ্চেনগুলো করা হয়েছে। তোমরা চাইলে এটা 149 দিয়ে কিনে নিতে পারো।